৩৪ বছর আমরা সিপিএম এর মিসরুল দেখেছি। তারপর ২০১১ থেকে মমতা। সিপিএম এর সবথেকে সুযোগ্য ছাত্রী, বেস্ট স্টুডেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। ব্যাটনটা কিরমভাবে পাস হয়ে গেল? একটা বই উনি লিখেছিলেন। টাইটেল হচ্ছে বইয়ের 'ডটার অফ ডেমোক্রেসি'। হাস্যকর ব্যাপার। আর ওই বই পড়লে বোঝা যাবে that ওই বই উনি নিজেকে ট্রেন করছিলেন, উনি এসে কিভাবে স্লটার টেবল চাপড়ে বলছেন, দেশে ১০০ দিনের কাজে আমরা ১ নম্বর। মাননীয়া, আপনি কি জানেন না ১০০ দিনের কাজ মানে? সিপিএম এর দিনে একটা কথা ছিল, আসে যাই মাইনে পাই। ইনি একটা জিনিস করেছেন, ট্রেড ইউনিয়নকে শেষ করে দিয়েছেন। রাজ্য সরকারের কর্মচারী প্রায় অর্ধেক স্যালারিতে কাজ করছে। একটা সময় জ্যোতিবাবু প্রত্যেক সামার ভ্যাকেশনে লন্ডন যেতেন ইনভেস্টমেন্ট আনতে। এখন বেঙ্গল ইনভেস্টমেন্ট সামিট হয়। কিন্তু ইনভেস্টমেন্ট তো কিছু আসে না। মনে আছে যখন ইনি এলেন ২০১১, প্রথম বছর শেষ হতে না হতে কি বললেন? আমি ৯০% কাজ করে ফেলব। করে দিয়েছে। ১৫ বছর হয়ে গেছে, আপনার ৯০% কই? আমাদের স্বার্থে, বিজেপির জন্য না, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, যুবদের জন্য, যুবতীর জন্য বিজেপি দরকার। নমস্কার। আজকে বাংলার রায় পডকাস্টে আমার নাম প্রমিতা মুখার্জি। আমাদের সাথে আছে দাদা শিশির বাজোরিয়া দাদা। দাদার সাথে অনেক কিছু নিয়ে কথা বলবো। দাদার সাথে আ বিজেপি বেঙ্গলের কি প্ল্যান ২৬ এর জন্য সেটা নিয়েও কথা বলবো। কিন্তু দাদা শুরু করতে হবে একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস দিয়ে, সেটা হচ্ছে ৩৪ বছর আমরা সিপিএম এর মিসরুল দেখেছি। তারপর ২০১১ থেকে মমতা। আমাদের মানে সবাই বলে যে সিপিএম এর সবথেকে সুযোগ্য ছাত্রী, বেস্ট স্টুডেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। তো ব্যাটনটা কিরমভাবে পাস হয়ে গেল? দেখুন, পশ্চিমবঙ্গ মানুষের জন্য এটা দুর্ভাগ্য। আমাদের ইতিহাস হয়ে গেছে। ৫ দশক পেরিয়ে গেছে। ৩৪ বছর আর এখন ১৫ বছর শেষ। হুম, হুম, ৫ দশক। এই যে প্রশ্ন কি মমতা ব্যানার্জি, আর আমি ওনাকে আরো কিছু সপ্তাহ আরো মাননীয়া বলবো, কারণ হুম, মুখ্যমন্ত্রী তো ওনাকে মাননীয়া বলতে হয়। হুম, কিন্তু এই দেখতে দেখতে মাননীয় শব্দ চলে যাবে, হুম, আমার মুখ থেকে বেরোবে। হুম, আহ, একটা বই ইনি লিখেছিলেন, হুম, নিজে লিখেছেন, তা পাবলিশ হয়েছে অনেক। শয়ে শয়ে বই তো আমরা কোনোদিন হুম, দেখিনি হুম, না, ওনার চিত্র দেখেছি। হুম। টাইটেল হচ্ছে বইয়ের স্লটার অফ ডেমোক্রেসি। হাস্যকর ব্যাপার। স্লটার অফ ডেমোক্রেসি। আর ওই বই পড়লে বোঝা যাবে that ওই বই উনি নিজেকে ট্রেন করছিলেন, উনি এসে কিভাবে স্লটার করবেন। উনি একেবারে সিপিএম এর পদচিহ্নের উপর চলেছে, সবকিছু করেছে, একটাই তফাৎ, ৫ ডবল করে দিয়েছে। আরো খারাপ করে দিয়েছেন। একেবারে, একেবারে। আর উনি কোনো জিনিস চেঞ্জ করেননি, হুম, কিচ্ছু চেঞ্জ করেননি। সিপিএম যেসব করতো, কন্ট্রোলে রেখে করতো, উনি হাতছাড়া করে দিলেন। এখন কি দেখা যাচ্ছে? নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে গুলি চলছে এখানে। মানে একটা ইংরেজি ফিল্মের কথা আছে না, ওয়াইল্ড ওয়েস্ট। তো ওয়াইল্ড ওয়েস্ট হয়ে গেছে। সিপিএম ওইভাবে তোলাবাজি করতো না, হুম। কিন্তু সিপিএম টাকা তুলত। এনার দল ওয়ান্টন ভাবে তারা তো টাকা তোলে। বাট এইসবে রাজ্যে কি হয়েছে? রাজ্যের মানুষ কোথায় গেছে? রাজ্যের যুবরা, ৫ দশক মানে কি? ৩টে প্রজন্ম। হুম, আজকে যেখানে আমরা বসে আছি, হুম। কলকাতার বিধাননগর, আমি পরিষ্কার ভাষায় বলি বৃদ্ধাশ্রম হয়ে গেছে। যুবরা নেই, চাকরি কই? ইনকাম করবেন কোত্থেকে? মানুষকে বাঁচতে হবে তো। অথচ আইরনিক্যাল যে সেক্টর 5 ও কিন্তু বিধাননগরের মধ্যে। যেটুকু যা আছে। আমাদের মাননীয়া টেবল চাপড়ে বলছেন, দেশে ১০০ দিনের কাজে আমরা ১ নম্বর। মাননীয়া, আপনি কি জানেন না ১০০ দিনের কাজ মানে? যার হাতে কিছু নেই, ইনকামে কোনো সোর্স নেই। মানে আপনি গর্ব করে বলছেন? আপনার তো লজ্জায় মাথা হেঁট হওয়ার কথা। আপনি সেটা বলছেন আমরা ১ নম্বর। অ্যাকচুয়ালি এই যে সিপিএম এর দিনে একটা কথা ছিল, আসে যাই মাইনে পাই। হুম,
ইনি একটা জিনিস করেছেন, ট্রেড ইউনিয়নকে শেষ করে দিয়েছে। ট্রেড ইউনিয়ন দাঁড়াতে পারছে না। তার ফল কি হয়েছে? রাজ্য সরকারের কর্মচারী প্রায় অর্ধেক স্যালারিতে কাজ করছে। অর্ধেক কেন? যদি আপনার ডিএ 40% পিছিয়ে, তো আসল তো স্যালারিতে ডিএ তো, মহার্ঘ ভাতা তো, হুম কেউ কথা বলতে পারছে না। কেন? ইনি ক্রাশ করে দিয়েছেন। দেখুন, ট্রেড ইউনিয়নের অনেক নেতিবাচক আছে, কিন্তু একটা তো ভয়েস আছে। ইনি একেবারে ক্রাশ করে দিয়েছেন। এখন পুলিশ, কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়তো কেউ জানে না, খুব কম লোক জানে, হুম একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরম্ভ হয়েছে। আচ্ছা এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুনতে তো খুব ভালো লাগে না? হুম পুলিশের ওয়েলফেয়ার খুব ভালো। এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে ওনার জন্য ভোট জোগাড় করা। পুলিশের ভোট লুট হয়। পুলিশ ভোট লুট তো সহায়তা কর, পুলিশের নিজস্ব ভোট লুট হয়। মানে রাজ্যের পুলিশ নিজেই ভোট দিতে পারে না, গণতন্ত্রে আছি আমরা, সো কল্ড। কনস্টেবল পোস্টাল ব্যালট পায় তো, হ্যাঁ হাতে পোস্টাল ব্যালট পায় না। এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজ। সিপিএম যেসব আমি যেটা বললাম না, হুম 5 ডবল করে দিয়েছে। আর এইসব থেকে দেখুন, আমরা গণতন্ত্রে আছি। হুম মানুষ যাকে চাইবে, মানুষ হুম আহ, ওই পার্টি আসবে। হুম পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম কে রাখলো 34 বছর। হুম তারপর পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য, পরিবর্তনের ডাকে হুম তৃণমূলকে নিয়ে এলো। কিন্তু 50 বছর, এখন যদি আমরা আমাদের দেশের কোনো একটা শহর থেকে কলকাতা আসি, মনে হয় কোথায় পৌঁছে গেছি। একটা ছোট উদাহরণ, কলকাতা এয়ারপোর্ট হুম আমাদের দেশে না, এশিয়া মহাদ্বীপে, এশিয়া কন্টিনেন্টে সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট ছিল। 2 নম্বর স্থানে ছিল পুরো এশিয়াতে। এখন আমাদের দেশে 12 নম্বরে নেই। এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটস তো অলমোস্ট বন্ধ, কলকাতা থেকে আপনি কিছু যান, নাই। পশ্চিম যান, সব থেকে পশ্চিম আপনি যেতে পারেন দোহা, ফিনিশড। ইউরোপ আপনি পৌঁছতে পারবেন না ফ্লাইট চেঞ্জ না করে। এটার একটা সমস্যা কোথায়? হুম যখন লগ্নি আসে, যে বাইরে থেকে লগ্নি করতে আসবে, হুম সে ফ্লাইট চেঞ্জ করে করে, গাড়ি করে, ট্রেন করে যাবে না। কেন? তার হাতে বিকল্প আছে। আমাদের দেশে এখন এখন এই বিশেষ করে মোদিজির গভর্নমেন্টে হুম কত নতুন এয়ারপোর্ট হয়ে গেছে। যদি ছোট ছোট শহরে এখন এয়ারপোর্ট। এক্স্যাক্টলি, আর আমি যদি প্লেনে উঠি, হুম আর একটা ফ্লাইটে আমি আমার যেই শহরে যেতে হয় ওখানে চলে যাই, আমি তো ওখানে লগ্নি করবো না। এটা কিন্তু, আচ্ছা, পর্যটক, হুম পর্যটক কি ফ্লাইট চেঞ্জ করে করে আসবে? আসবে না। আজকে আমাদের রাজ্যে কি না, হিমালয় থেকে আরম্ভ করে সাগর, আমাদের পুরো দেশে এটা একটা রাজ্য, তার নাম বলুন যেখানে এটা আছে, এই সুযোগ নেই। কোথাও নেই। কিন্তু পর্যটনের আমাদের অবস্থা কি? প্রায় নেই। কেন হুম এই সমস্যা? আপনি যদি এক ফ্লাইটে যদি না আসতে পারেন, হুম যাবেন না, হুম অন্য জায়গায় যাবে। হুম। আর এখন তো লোকের হাতে কত অপশন, ওকে কেন যাবে মানে এতবার চেঞ্জ করে করে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। দাদা একটা সময় জ্যোতিবাবু প্রত্যেক সামার ভেকেশনে লন্ডন যেতেন ইনভেস্টমেন্ট আনতে। এখন বেঙ্গল ইনভেস্টমেন্ট সামিট হয়, কিন্তু ইনভেস্টমেন্ট তো কিছু আসে না। আমি একটু ঠাট্টা করে বলি, অ্যাকচুয়ালি ইনি যে বেঙ্গল এই যে সামিট করেন, হুম 3 বার নাম পাল্টেছেন। আমি আমার হিসেবে বলি, হুম ইনি আগে আরম্ভ করলেন বেঙ্গল লিডস, প্রথম ইনি সামিট করলেন, হুম তার নাম ছিল বেঙ্গল লিডস। হুম তারপর রাম পাল্টালেন, আবার পাল্টালেন, এখন বিজিবিএস। কিন্তু আমার হিসেবে বেঙ্গল, কিন্তু আমাকে খারাপ লাগে এটা বলতে, আগে বলে দিই, হুম কেন আমি এই রাজ্যে, আমিও একজন বাঙালি। হুম বেঙ্গল লিডস ছিল, এখন বেঙ্গল প্লিডস, বেঙ্গল ব্লিডস। এটা আমাদের দুর্ভাগ্য। এই যে প্রত্যেক বছরে এটা জলসা হয়, এখানেও টাকা চুরি হয়। বড় বাজেট, হুম শুধু অর্গানাইজেশনাল বাজেট, হুম ওখান থেকে টাকা তোলা হয়। আর প্রত্যেক বছর
আমি এটা ফলো করি বলে বলতে পারছি, প্রত্যেক বছর 2,20,000 কোটি থেকে 2,50,000 কোটি মৌসুমী সই হয়। সেগুলোর স্ট্যাটাস কি? স্টেটাস যদি আমি অফিসিয়াল ফিগার বলি, হুম। WPIDC হুম। যেটা নোডাল এজেন্সি, হুম। ওদের ওয়েবসাইটে যদি গিয়ে হুম। দেখেন, হুম। ইট ইজ লেস দেন 3%। আচ্ছা, কেন খুবই দেখুন, খারাপ। একটা জিনিস বলি, হুম। লগ্নি এলে হুম। আপনি তো দেখবেন, লগ্নি এলে তো মাটির উপরে আসবে না, মাটির তলায় তো হবে না। হুম। আপনি এটা বলতে পারবেন না, না লগ্নি আসছে আপনি দেখতে পাচ্ছেন না। হুম। তো হয় না। লগ্নি এলে, একটা ফ্যাক্টরি হলে, একটা হোটেল হলে, যদি একটা দোকানও হয়, চা দোকানও যদি খোলে, তো আমরা দেখবো কোথায় কোথায় কোন লগ্নি এসেছে। হ্যাঁ, এরা কি আরেকটা জিনিস করে, ওই যে 2,00,000 কোটি হুম। ইনভেস্টমেন্ট, হুম। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প সেটাও ঢুকিয়ে দেয়। ঠিক আছে, স্মার্ট ক্যালকুলেশন। ঠিক আছে, মানে আপনি কাকে বোকা বানাচ্ছেন? দেখুন, কে সাফার করছে? মানুষ। এই যে মনে আছে যখন ইনি এলেন 2011, প্রথম বছর শেষ হতে না হতে কি বললেন? আমি 90% কাজ করে ফেলেছি। করে দিয়েছি। 15 বছর হয়ে গেছে, আপনার 90% কই? এখন তো উনি বললেন সব কাজ করে দিয়েছি। লন্ডন বানিয়ে দিয়েছেন। লন্ডন বানিয়ে দিয়েছেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের সমস্যা। আর সাফার করছে হুম, পশ্চিমবঙ্গের মানুষ। তাহলে এদিকে একদিকে বেঙ্গল ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, উল্টো দিকে কোম্পানিজ কলকাতা ছেড়ে পালিয়ে যাচ্ছে। যারা এখানে ব্যবসা শুরু করেছিল, আমি নাম বলতে চাই না, কিন্তু যথেষ্ট বড় বড় কোম্পানি, তারা ছোট থেকে গ্রো করেছে কলকাতায়। তারা পর্যন্ত ছেড়ে ওড়িশা চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এক্সপ্যান্ড করছে না ওয়েস্ট বেঙ্গলে। পাশের রাজ্য ওড়িশা হুম। এককাল ছিল সবথেকে পিছিয়ে ছিল। পশ্চিমবঙ্গ কোথায় ছিল? পশ্চিমবঙ্গ তর্ক হতো মহারাষ্ট্রের সঙ্গে, ১ নম্বরে কে? হুম। মহারাষ্ট্র না পশ্চিমবঙ্গ? এটা হুম। কনস্ট্যান্ট তর্ক হতো। হুম। এখন আমরা কই? উড়িষ্যাতে গিয়ে যদি আমরা দেখি, কোথায় চলে গেছে উড়িষ্যা? আচ্ছা, উড়িষ্যা শুধু শিল্পের ক্ষেত্রে না, হুম। শিক্ষা, শিক্ষাক্ষেত্রে শিক্ষা কোথায় চলে গেছে? এখন আমাদের স্টুডেন্টরা যাচ্ছে ওড়িশায় পড়তে। আমি একটা কথা বলি, যে ওরা যেভাবে প্ল্যান করেছে আর আসছে, প্রকল্প হুম। আসছে, ১০ আ 100 মিলিয়ন টনস স্টিল আগামী ৬ বছরের মধ্যে ওড়িশায় আসবে। পুরো মার্কিন যুক্তরাষ্ট্রতে ১০০ মিলিয়ন টন স্টিল নেই। এটা হচ্ছে আমাদের পাশের রাজ্য ওড়িশা। যেটা কয়েক বছর আগে অব্দিও কত পিছিয়ে ছিল। শুনুন, আমি দেখেছি হুম। যখন খুব ছোট ছিলাম, হুম। কলকাতায় ট্রেন ভর্তি হয়ে আসতো মানুষ পুরো দেশ থেকে, ২ টি কারণ, চাকরি আর শিক্ষা। এখন আর যখন ট্রেন হাওড়া থেকে, শিয়ালদা থেকে বেরোতো, খালি বেরোতো। হুম। এখন ঠিক উল্টো। এখান থেকে যখন ট্রেন যায়, সব ভর্তি যায়, খালি আসে, চাকরি নেই, হুম। শিক্ষা কথাই বলা উচিত না। এটা পরিসংখ্যান দিই। আমরা এখন তো আমাদের দেশে ইডলি ধোসা তো খুব একটা নরমাল হয়ে গেছে না? আমরা সবাই তো সকালে হুম। প্রাতরাশ করি। আপনি জানেন, প্রায় ৩,০০০ দোকান ছিল কলকাতায়, ইডলি ধোসা বিক্রি করত। এখন ৩৫০ নেই। কোথায় গেল? ডিমান্ড নেই, লোকেরা চলে গেছে। কলকাতা শহর একটা মিনি ইন্ডিয়া ছিল। হুম। সব্বাই এখানে আসতো। বিগেস্ট কসমোপলিটন সিটি বলো তো And কলকাতা। and সুযোগ, হুম। কর্মসংস্থান এইখানে, হুম। সবকিছু এইখানে। হুম। এখন আপনি যান না, ব্যাঙ্গালোরে যান, অনেক লোকালিটিতে গিয়ে দেখবেন, মনে হবে এই তো সবই তো বাঙালি। কেন আমাদের ছেলেরা তো ওখানে চলে গেছে। হুম। আজকে গুরগাঁওতে গিয়ে, ওই যে পুরো ওখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, হুম। ব্যাঙ্গালোরে, হুম। গুরগাঁও, বেশিরভাগ তো বাঙালি। তো একটাই প্রশ্ন, বাঙালি ছেলে মেয়েরা নিজের বাড়িতে নিজের মা-বাবার সঙ্গে কেন থাকতে পারবে না? হ্যাঁ, যদি ইচ্ছাকৃত যায়, খুব ভালো। অ্যাসপিরেশনাল তো আলাদা। তো ভালো তো। হুম।
কিন্তু বাধ্য হয় কেন যাচ্ছে? কম্পালশন হয়ে গেছে। এখন আর অ্যাসপিরেশন ব্যাপারটাই নেই। আমি গোয়ার ছোট, ছোট রেস্টুরেন্টে দেখেছি বাঙালিদের কাজ করতে। কেউ সোনারপুর থেকে গেছে, কেউ বাঁকুড়ার থেকে গেছে, কেউ আবার জলপাইগুড়ি থেকে গেছে। মহারাষ্ট্রের ছোট, ছোট রোড সাইড ধাবা, ন্যাশনাল হাইওয়ের ধারে যেগুলো, সেখানে আমি দেখছি বাঙালি ছেলেরা কাজ করতে। কি না, গ্রামে কোনো চাকরি নেই। কলকাতায় কিছু নেই। হবে কি করে? এখানে চাকরির জন্য তো আপনাকে টাকা দিতে হচ্ছে আগে। যদি আপনাকে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ দেয়, কাটমানি দিতে হবে। কাটমানি মানে প্রায় ১ বছরের স্যালারি ওকে দিতে হবে। তাহলে করবেনটা কি? দেখুন এখানে কাটমানি ছাড়া হুম, আ আমরা তো কাগজে দেখেছি হুম, তৃণমূলের একজন সাংসদ, হুম। ওনাকেও তো কাটমানি দিতে হলো। হ্যাঁ, একটা কথা। তার মানে এদের যদি জিজ্ঞেস করেন বলবেন আমরা সব ভাইকে এক প্ল্যাটফর্মে রাখি তো হুম। এটার দোষ দিও না। ট্রু ইউনিটি, ইকুয়ালিটি ইকুয়ালিটি। এই তো বামফ্রন্ট। দিস ওয়াজ দি সিপিএম লাইন। সব্বাই এক সমান। আমি সব্বাইয়ের কাছে হুম। কাটমানি নেব কিন্তু। কাটমানি আমার অধিকার। সে তুমি যেই হও না কেন। তুমি যাই। দাদা, আগের দিন আমি একটা রাউন্ড টেবলে কয়েকজনের সাথে কথা বলছিলাম। তার মধ্যে একজন স্টার্টআপ ইন্ডাস্ট্রি থেকে HR। তো আমি বাঙালি মেয়ে, দার্জিলিং এর মেয়ে, বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওর ইনভেস্টরদের সাথে ওর রেগুলার ইনভেস্টর রিলেশনস এ কাজ করে। তো ইনভেস্টররা কলকাতা নিয়ে কি ভাবছে? বললো ভাবছেই না। পুরো স্টার্টআপ ইন্ডাস্ট্রিটা কলকাতাকে স্কিপ করে গেছে অলমোস্ট। আর ইনভেস্টমেন্ট যারা, VC ফার্ম যারা, তাদের রেডারে কোথাও কলকাতা নেই। কোন লগ্নির জন্য কিছু, কিছু একেবারে আমি বলব বেসিক দরকার। হুম, সবথেকে আগে সুরক্ষা। হুম, যদি কেউ টাকা লাগায়, একটা দোকানও যদি খোলে, হুম, ও যদি কিন্তু ওর মাথায় থাকে আমি সুরক্ষিত না, ও লগ্নি করবে না। প্রফিট তো নেক্সট। হুম, আমার যদি মূলধনও যদি চলে যায়, হুম, পুঁজি যদি চলে যায়, তো আমার কি হবে? আর যদি সুরক্ষা নেই, আমি ওই রিস্ক নিতে যাব না। এটা কিন্তু বাস্তব। হুম। ১ নম্বর সুরক্ষা। ২য় কথা আমি যদি ইন্ডাস্ট্রিতে আসি, হুম, জমি ছাড়া কি ইন্ডাস্ট্রি হয়? আকাশে ইন্ডাস্ট্রি হয়? আচ্ছা, সফটওয়্যারও সফটওয়্যার জমি কম লাগে। কিন্তু জমি ছাড়া কি আপনি অফিস সফটওয়্যার সেন্টার কোথাও হবে? করতে হুম, পারবেন? হুম। এখানে জমি নীতিটা কি? কিছু নেই। ১ নম্বর। বরঞ্চ যদি দেখা যায় ২০১১ হুম। কোন প্ল্যাটফর্মে তৃণমূল জিতে এলো? ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি। ভাগিয়ে সিঙ্গুর, সিঙ্গুর, নন্দীগ্রাম। নন্দীগ্রাম এটা করে এলো। হুম, এখন দেখুন, এখনো কোনো জমি নীতি নেই। হুম, আচ্ছা, মাননীয় প্রত্যেকবার বলেন আমার ল্যান্ড ব্যাংক আছে। আমি কি করলাম? আবার আমি WBIDC সাইটে গিয়ে দেখলাম হুম, ল্যান্ড ব্যাংক। ভাই আপনার তো ওখানে হুম। ইন্ডাস্ট্রিয়াল অফিসার ডেভেলপমেন্ট ডিলার। হুম, কর্পোরেশন, হুম, ওরাই বলবে। আপনি ইন্ডাস্ট্রির জন্য হ্যাঁ, ল্যান্ড ব্যাংক আছে। হুম, কিছু, কিছু একরে প্লট আছে। হুম। তারপর স্কোয়ার মিটারেও প্লট আছে। স্কোয়ার মিটারে ইন্ডাস্ট্রি করবেন? মানে এটা দেখাচ্ছে দ্যাট আপনি কত সিরিয়াস। নেক্সট আসুন, সিন্ডিকেট। আপনি লগ্নি করছেন, হুম। কিন্তু আপনি নিজে জিনিস নিয়ে আসতে পারবেন না। আপনি ফ্যাক্টরি তৈরি করার জন্যে ইট, বালু বালিও নিয়ে আসতে পারবেন না। এটা তো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকেও এফেক্ট করছে। 100% ওদের তো 100%, ইন্টার্ন মিডল ক্লাস যারা বাড়ি কিনছে তাদেরকেও এফেক্ট করছে, কারণ কোয়ালিটি। 100%। না এখন আসুন, এখন এই জায়গায় চলে এসেছে সিকিউরিটি গার্ডও আপনি নিয়ে আসতে পারবেন না। সেটাও আমরা দেব। আচ্ছা। তো আমি লগ্নি করছি কিসের জন্য? এখনো কিন্তু গল্প শেষ হয়নি। হুম। এইসবের পর দাদাদের তোলাবাজি। একটা দাদা না, মাল্টিপল দাদা? এই মনে আছে ২০১১ যখন এলেন, হুম, কলকাতা শহরে ত্রিফলা লাইট, হুম, একটা লাইটে ৩ হুম, টে আলো। হুম। এখানে একটা সড়কে ৩ টে দাদা। ওই ত্রিফলা। ট্রিপল অ্যাটাক অন কমন সিটিজেন্স। দ্যাট ইজ হাউ ইট ইজ। এখন আপনি তোলাবাজি, সিন্ডিকেট, জমি নীতি নেই, আপনি জমি দেবেন না। উনি তো মেট্রোর জন্য মাননীয় জমি দিচ্ছেন না। চিংড়িঘাটা একটুখানির জন্য আটকে আছে মেট্রোটা। দেখুন এই যে
ইস্ট ওয়েস্ট লাইন, তো কবে তৈরি হওয়ার কথা ছিল? প্রথম বললেন না এটা আমার আমলে নেই, তারপর যখন হয়ে যাচ্ছে বলছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন। মাননীয়া, এটা আটকাচ্ছেন কেন? এটা তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য। একটা সিম্পল অল্প জমির জন্য কোর্টে যেতে হচ্ছে, আর কোর্টের পারমিশন পাওয়ার পরেও উনি দিচ্ছেন না, রিলিজ করছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হুম বিয়ে তো দেননি। দেখাচ্ছেন আমি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের জন্য কথা বলছি। হুম মাননীয়া, রাজ্য সরকারের কর্মচারী কি মানুষ না? মহার্ঘ ভাতা দেবেন না? সেভেন্থ পে কমিশন দেবেন না? ওরা মানুষ না? আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ইমিডিয়েট দিতে, ডেট ফিক্স করে দিবে, দেবো না? হ্যাঁ, টাকা কিন্তু মেলা খেলা ক্লাব অনেক এসব টাকা। জন্য টাকা আছে কেন? ওইখান থেকে ভোট আসছে। মাইনরিটি বাজেট দেশের সমস্ত কিছু বাজেটের থেকে বেশি। মাদ্রাসা বাজেট সব থেকে বেশি, সব থেকে বেশি। মাননীয় তো খুলে বলেন। দেখুন, আমার হিসেবে হুম আপনি সব বর্গের জন্য করুন, হুম সংখ্যা গুরু সংখ্যা লঘু, ইকুয়াল ট্রিটমেন্ট। মানুষ তো মানুষ হুম না? হুম কিন্তু না, যখন মুখ্যমন্ত্রী নিজে বলছে যে গরু দুধ দেয় লাথি খাবো, এর চেয়ে বড় আর কি হতে পারে? দুধ দেয় মানে আপনাকে ভোট দেয়, তার লাথি খাবো মানে যা ইচ্ছে করবে আমি মেনে নেব। ভোট তো ওনাকে বাংলাদেশিরাও দেয়। বাংলাদেশিদের ভোটের উপর তো বেঁচে আছেন, না হলে এসআইআর চিৎকার করছেন কেন? ওনার এক পঞ্চায়েত প্রধান তো বাংলাদেশি, কোর্টেও সেটা প্রমাণ হয়ে গেল। একটা অজস্র। অজস্র, অজস্র। একটা জিনিস পরিষ্কার, এটা তো আমাদের দেশের নবম এসআইআর না, প্রথম না। উনি এই মাননীয়া হুম 2002-এ যখন আমাদের শেষ এসআইআর হলো, হুম পশ্চিমবঙ্গে 35 লক্ষ নাম বাদ গেল, তখন ভোটার লিস্টের সংখ্যা ছিল 4,30,00,000। হুম ইনি হাততালি দিলেন। ইনি 2005 বছর সেপ্টেম্বর মাসে হুম লোকসভায় একেবারে রেগে গিয়ে স্পিকারের উদ্দেশ্যে একগুচ্ছ কাগজ ছুড়লেন। আমি বলতেই যাচ্ছিলাম। আর কি বললেন? এই রাজ্যে यहाँ पर 1 करोड़ বাংলাদেশি হ্যাঁ, यहाँ कैसे होगा इलेक्शन? নিচে বলেছেন, আমি কোট করছি, পার্লামেন্টের রেকর্ডে আছে। কি তফাৎ হলো মাননীয় সেই দিন আর আজকে? একটাই তফাৎ, আপনি তখন বিরোধী নেত্রী ছিলেন, আজকে আপনি মুখ্যমন্ত্রী। হুম আপনি তখন জানতেন সিপিএম কিভাবে টিকে আছে, আপনি আপনাকে ওটাই রাখতে হবে, আবার বাড়িয়ে দিয়েছেন, যেটা গোড়াতে বললাম। সিপিএম এর সুযোগ্য ছাত্রী। একেবারে। তো এই যে এখন এইবার 12টি রাজ্যে হচ্ছে, হুম কোন রাজ্য থেকে চুমু শুনছেন? কোন রাজ্যে কোনো অশান্তি নেই কোনো এসআইআর নিয়ে। অশান্তি নেই। হুম আচ্ছা, তামিলনাড়ু তো বিজেপি রাজ্য না, হুম ওখান থেকে ওরাও তো ভোটে যাচ্ছে, হুম কিছু শুনছেন না? হুম শুধু আমাদের আমাদের রাজ্যেই সব লোকেরা আত্মহত্যা করছে। হুম হ্যাঁ, আরেকটা জিনিস, আত্মহত্যা তো ইনি বলেছেন 150, পোস্টমর্টম রিপোর্ট একটাও আমরা দেখেছি কি? এটা কি সম্ভব? হুম আত্মহত্যা হলে পোস্টমর্টম হয়নি? হুম আমরা এটা দেখেছি? হ্যাঁ, একটা জিনিস আমরা সব দেখেছি, যে মরছে এনার হিসেবে হুম একটা কাগজ লিখে যাচ্ছে আমি মরতে চলেছি, ওখানে একটা শব্দ পরিষ্কার, এসআইআর। এসআইআর। একজন যার ডান হাতে 4 আঙুল নেই, সেও লিখে ফেলল। কাকে কাকে আপনি ভুল পথে নিয়ে যাচ্ছেন? দাদা এসআইআর এ তো দেখা যাচ্ছে বাংলাদেশি ভোটার, ইনফ্যাক্ট এসআইআর ছাড়াও পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভোটার, বাংলাদেশি পঞ্চায়েত প্রধান, বাংলাদেশি জঙ্গি সব পাওয়া যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ বঙ্গবাসীদের জন্যই কোথায় রইলো? 100 বার কেন? ওখান থেকে যারা আসছে তাদের তো হাতে পুঁটি, সিপিএম আমল থেকে আরম্ভ হয়েছে। হুম এখান থেকে ডকুমেন্ট বানিয়ে দেশের অন্য রাজ্যে চলে যাচ্ছে। দেখুন, আমাদের রাজ্যে প্রায় 2700 কিলোমিটারের হুম বর্ডার বাংলাদেশের সঙ্গে, হুম তার মধ্যে 900 কিলোমিটার ফেন্সিং নেই। আচ্ছা, বললে আরে বিএসএফ তো কেন্দ্র সরকার, তোমরা আটকাচ্ছ না কেন? হুম হুম আপনি ফেন্সিং এর জন্য তো জমি দিচ্ছেন না, হুম
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কতবার মাননীয়ার সঙ্গে নিজে কথা বলেছেন। হুম। আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবের সঙ্গে কত মিটিং করেছে, কত চিঠি দিয়েছে। কোনো হেলদোল নেই। জমি দিচ্ছেন না। কেন? জানেন ফেন্সিং হলে তো আসবে। আচ্ছা পুরো আমাদের পশ্চিম ভারতের বর্ডারে তো আরো লম্বা বর্ডার। হুম। ওখানে তো এসব সমস্যা নেই। পুরো তো ফেন্সড। এইখানে আচ্ছা এরপর আরেকটা সমস্যা। বিএসএফ তো পুলিশ ফোর্স না, না? হুম। যদি বিএসএফ একজনকে ধরে, আপনি জানেন ওকে অ্যারেস্ট করতে পারে না? কেন? হ্যাঁ, এটা আমাদের দেশের আইনে, আচ্ছা। কনস্টিটিউশনে হুম। ওদের ইমিডিয়েট স্টেট পুলিশকে হ্যান্ড ওভার করতে হবে। অ্যারেস্ট করার ক্ষমতা শুধু পুলিশ ফোর্সের। আচ্ছা। কেন্দ্রীয় বাহিনী পুলিশ ফোর্স না, আধা সেনা। ওখানে ইমিডিয়েট হ্যান্ড ওভার করতে হবে। করো। ও তো হেসে, হেসে বেরিয়ে যাবে। হুম। বেরোচ্ছে। এটা হচ্ছে এখানে সমস্যা। কেন? আচ্ছা আমরা তো দেখেছি, আমি তো ইলেকশন কমিশনে টেপ দিয়েছি। তৃণমূলের নেতা নেত্রীরা বক্তৃতাতে বলছে, দেখো ভাই বাংলাদেশ থেকে যারা আসছে ওদের একেবারে তোমরা খুব মন দিয়ে কাজ করবে, ওদের ভোট না বাদ পড়ে যায়। আর ডাম্প করছে আমাদের এই দলে অমুক অমুক লোক এই কাজে খুবই ভালো, ওদের কাছে যাবে। খুলে বলছে, খুলে বলছে। তো ইসিআই কি স্টেপ নিচ্ছে এটাতে? দেখুন এখানে ইস্যু হচ্ছে ইসিআই ডিউরিং ভোট ওদের চ্যালেঞ্জ করতে পারে। হুম। যখন ভোট না, ইসিআই তো কোনো স্টেপ নিতে পারে না, এক নম্বর। দ্বিতীয় কথা, ল অ্যান্ড অর্ডার কার? আইন শৃঙ্খলা কার? স্টেট। রাজ্য সরকার। হুম। চলো ভাই, তুমি করবে কি? ঘুরে ফিরে তো রাজ্য পুলিশের কাছেই আসতে হবে। আজকে এটা আমাদের গণতান্ত্রিক কাঠামো, সব রাজ্যে এটাই, কিন্তু অন্য রাজ্যে এসব হয় না। তো এখন এর ঠিক কার লোকসান? বাংলার মানুষের লোকসান। হুম। ও যখন ঢুকছে, আমি একটা খুব সহজ কথা বলি, আমরা যখন মানুষ খেতে বসে তো, হুম। যে খিদা সেটাই তো সব থেকে বড়। নিশ্চয়ই। যদি আপনি খেতে বসছেন, ও আপনার থালা তো ও ভাগ বসাচ্ছে একেই চাকরি নেই, কাজ নেই, তার মধ্যে ভাগ বসাচ্ছে। একেবারে। বাইরে থেকে এসে অন্য আর দেশের এইখানে মানুষ। আরেকটা কথা বলি, এই সমস্যা শুধু সংখ্যাগুরুর না, হুম। এটা সংখ্যালঘুরও সমস্যা। যে ভারতবর্ষ, আমাদের তো মুসলমান আছে, নিজেদেরই আছে, হ্যাঁ। ওরাও তো মার খাচ্ছে, হুম। ওরাও তো মার খাচ্ছে। ও তো ওর থালার ভাগ বসাচ্ছে শুধু এনার ভোটের জন্য। শুধু কেন? ইনি জানেন হুম। যদি এই আমদানি না হয়, হুম। ভোটের আমদানি, হুম। এনার গল্প শেষ। ইনি তো প্রথম দিন থেকে জানতেন এসআইআর হলে কি হবে। প্রথম দিন থেকে এসআইআর আটকানো। আর এইবার যেটা করলেন, হুম। কত ১ কোটি লোক লাইনে দাঁড়িয়ে আছে। কার ভোগান্তি যে লাইনে দাঁড়িয়ে আছে? কে করেছে? ইনি বলছেন ইলেকশন কমিশন বিজেপির আঙুল হেলনে করেছে। হুম। মাননীয়া, বিএলও কার? কোন সরকারের? আপনার। কার আঙুল হেলনে করছে? ইআরও, এসডিও। এসডিওরা কার আঙুল হেলনে করছে? আপনাদের ডিএমএ। আপনি তো করাচ্ছেন। আচ্ছা বাঙালিদের একটা নামের বানান তো অনেক। ওই একটা কথা ব্যানার্জি। হুম। এনার নামটাই তো হুম। হুম। ব্যানার্জি। কম মিনিমাম ৬ থেকে ৭ টা বানান। কি আমাদের বঙ্গভাষী বিএলওরা জানবে না? ইচ্ছাকৃতভাবে ভুল রাখছে। আমি আমার নিজের কেসটা বলে দিই। আমার নাম পুরনো এপিকে ছিল শিশির কে আর বাজোরিয়া। হুম। কুমার কে আর লিখে হুম। দিল। এখন যখন এবার এলো এনুমারেশন এর জন্য, আমি অনলাইন দিতে পারলাম না। কেন? এটা রিজেক্ট করলো। কে আর আর আমার নাম কুমার। নতুন হুম। এপিকে কুমার। হুম। ঠিক আছে। সংশোধন হলো, হয়ে গেল। আবার বেরিয়ে গেছে। আমার ছেলের বিচারাধীন। কেয়ার হচ্ছে বাবার তো কেয়ার। তুমি জানো না? বিএলও যখন আমাদের বাড়িতে এলেন, উনি তো সব দেখেছেন। ইচ্ছাকৃত। যাতে মানুষের ভোগান্তি হয়। তো কারণ মেসেজটা যাচ্ছে সাধারণ মানুষের কাছে যে ইলেকশন আমি তো কমিশন সুপ্রিম করেছে। কোর্টে গিয়ে লড়ছি। এটা বিজেপি আর ইলেকশন কমিশন আপনাদের ভোগান্তি হুম। করাচ্ছে। মাননীয়া, এটা পুরোপুরি আপনার। আর
না হলে ইলেকশন কমিশন যখন বলল 4 জনকে এফআইআর করতে, রাজ্য সরকার করেনি কেন? বিহারের গল্প বলি, হুম, 52টা বিএলও অ্যারেস্ট করা হলো। বিজেপি তো ক্ষমতা পক্ষ ছিল, হুম। আটকায়নি তো। কেন আটকাবে? যে ভুল কাজ করেছে ও শাস্তি পাবে, গণতান্ত্রিক দেশ। শাস্তি পাবে। হুম, এইখানে মুখ্য সচিব বলছেন আমি এফআইআর করব না। আমার হিসেবে তো ইলেকশন কমিশন উচিত মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা হুম, নিতে। হুম। দাদা, আরেকটা জিনিস তৃণমূল খুব ঘটা করে বলে যে বিজেপি তো বহিরাগতদের পার্টি, আমরা হচ্ছি বাঙালি, আসল বাঙালি, বাংলা বাংলার মেয়েকে চায়, এক্সেট্রা এক্সেট্রা। রাজ্যসভার কি হলো? বাঙালি কই? প্রথম বলি, শ্যামাপ্রসাদ মুখার্জি বহিরাগত? আমাদের দেশে একটা পার্টি যাকে একটা বাঙালি তৈরি করেছে, আর আপনি ওই পার্টিকে বহিরাগত করছেন? আপনি তো এসেছেন কংগ্রেস থেকে। তৃণমূল কংগ্রেস বলে তো কোনো পার্টি ছিল না, না? না। আপনি আপনি তো যখন কংগ্রেসকে ভাঙলেন, আপনি কি তৈরি করলেন? গ্রাসরুট ওয়ার্কার্স অফ কংগ্রেস, তা প্রথম ছিল। হুম, একটা মঞ্চ তৈরি করে তার নাম ছিল গ্রাসরুট ওয়ার্কার্স অফ কংগ্রেস। তখন তো আপনি বাংলায় নামও লিখলেন না। হুম, তারপর ওই গ্রাসরুটের বাংলা হলো তৃণমূল। হুম। কংগ্রেসকে কে জন্ম দিল? তো ভারতীয় ছিল না, ব্রিটিশ ছিল। এওইউ। ইয়েস। আর যে একটা দল যার জন্ম হয়েছে একটা বাঙালির হাতে, আপনি ওই দলকে বহিরাগত বলছেন? হ্যাঁ, আরে এবার দেখুন, ওনার ইচ্ছে। হুম, আমি ওখানে বহিরাগতে যাব না। দুজন তো আমাদের রাজ্য থেকে নেই, সেটা ঠিক আছে। সেটা হুম, এখানের ভোটার যদি হয়, হতেই পারে। তার মধ্যে তো একজন আমাদের রাজ্যের ভোটারও না। আমি জানি না প্রাক্তন ডিজি কি এখানের ভোটার কিনা, কিন্তু একটা কথা, এই ডিজি কে আপনি এনার আগে যত ডিজি রিটায়ার করেছে এনারা হুম, হুম, সবাইকে একটা কন্ট্রাক্ট দিয়েছে, অ্যাডভাইজার করে রেখেছেন। হুম। সব মুখ্য সচিব আর সব ডিজি দের একটা কন্ট্রাক্ট দিয়ে রেখে দিয়েছে। এনাকে, ইনি ব্যতিক্রম কেন? আমার হিসেবে তো একটাই কারণ, ইনি যখন বিধাননগর কমিশনার ছিলেন, অ্যাজ আ কমিশনার ইনি গিয়ে একটা লকার ভাঙলেন। পুলিশ লকার ভাঙছে, কমিশনার নিয়ে গিয়ে নিজে গিয়ে লকার ভাঙছে, ওখান থেকে নথি সব বের করে নিচ্ছে। এটা কমিশনারের আচরণ? একটা কথা বলি, একটা চোরের আচরণ। ইনি যখন কলকাতা পুলিশের নগরপাল হুম। ছিলেন, মাননীয়া যে ধর্ণা ধর্ণা দিয়েছিলেন, দিয়েছে। কিসের ধর্ণা ছিল? যাতে ওনার বাড়িতে কেউ না ঢুকতে পারে। মাননীয়ার একটা ডাউট ছিল দ্যাট ওনার কাছে কিছু আছে, মাননীয়ার কে যে কম্প্রোমাইজ করতে পারে, হুম, কোনো নথি আছে। হুম, ওখানে গিয়ে গেটে আটকালেন। হুম, ইনি যখন রিটায়ার হলেন, আমি যেটা শুনেছি, হুম, শোনার কথা, আমি কোনো প্রুফ দিতে পারবো না। ইনি নিজের গোষ্ঠীর মধ্যে বলেছেন আমি কোনো পোস্ট রিটায়ারমেন্ট চাকরি নেব না, কেন ইনি জানতেন ইনি নেগোশিয়েট করে ফেলেছেন, মাননীয়ার কিছু আছে এনার কাছে। আজ অব্দি তো কোনো রিটায়ার্ড ডিজিকে রাজ্যসভায় পাঠাননি। ইনি ব্যতিক্রম কেন? শোনা যাচ্ছে ওনাকে ইমিউনিটি দেওয়া হলো। 6 বছর রাজ্যসভায় এমপি, একটা সাংসদের যে ইমিউনিটি সেটা। হুম, কিন্তু 6 বছরের জন্য তো আপনি ওনাকে রাজ্যসভায় হুম, পাঠিয়ে দিলেন। হুম। কাকে পাঠালেন? যে একটা লকার ভাঙলো পুলিশ হয়ে। দাদা, সে তো গোটা দেশ দেখলো। মুখ্যমন্ত্রী নিজে একটা ইডি রেডের সময় গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে এলেন। এটাও ঠিক, এটাও ঠিক। এটা আমাদের দেশের নজিরবিহীন। ইডি রেড চলাকালীন, দেখুন, একটা জিনিস, মুখ্যমন্ত্রীর একটা পদের মর্যাদা আছে। মমতা ব্যানার্জিকে কেউ আটকাতে পারে, কোনো হুম, প্রবলেম নেই। হুম। মুখ্যমন্ত্রীকে আটকানো মুশকিল। উনি সেটার সুযোগের লাভ নিয়েছেন। তার মানে ওখানে কিছু ছিল না। হুম। ওই যে নিজে নিয়ে বেরিয়ে গেলেন, ভাই দাল মে তো কুছ কালা থা, নেই তো যাতে নেই আপ। যেগুলো মিডিয়াতেও ভিজুয়ালেও দেখা গেল, টিভি ভিজুয়ালেও দেখা গেল। অবাক, নিজে স্বীকার করেছেন।
মিডিয়া যখন সামনে দাঁড়িয়ে ছিল, মিডিয়া যখন জিজ্ঞেস করলো, হাতে তো একটা ল্যাপটপ ছিল, কিছু কাগজ ছিল, স্বীকার করছেন তো। আহ, বলছে এখানে আমার পার্টির বিধানসভা পার্টি ক্যান্ডিডেট লিস্ট। হ্যাঁ মাননীয়া, এর চেয়ে তো ভালো অজুহাত দিতে পারতেন, কিন্তু এটা নেওয়ার জন্য উনি যাননি। আচ্ছা, আজকে পলিটিক্যাল পার্টিদের মধ্যে কি সব জানে না কে কোথায় থেকে হবে? দুটো তিনটে এদিক ওইদিক, তার জন্য আপনি একটা রেট ভঙ্গ করলেন? হতে পারে না। আর লিস্টটা তো এমন কিছু কনফিডেন্সিয়াল ব্যাপারও হবে না। নিশ্চয়ই কিছু ছিল, যেই কারণে, একই কারণে লকার ভাঙানো হলো, যেই কারণে প্রাক্তন ডিজি আজ আর কিছুদিনের মধ্যেই রাজ্যসভার সাংসদ হয়ে যাবে। কেন, জেতা তো নিশ্চিত। হুম। দাদা, পশ্চিমবঙ্গে নিউজ যেগুলো আসছে থাকে, স্ক্যাম আফটার স্ক্যাম আফটার স্ক্যাম, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, আর তাছাড়াও আজকে এখানে কুচকাচ রায়ট, কালকে ওখানে কুচকাচ রায়ট, অনেক কিছু মিডিয়াতে আসে, অনেক কিছু মিডিয়াতে আসে না। নেগেটিভ নিউজ, নেগেটিভ নিউজ ছাড়া পজিটিভ তো কিছুই আসছে না ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনি ঠিকই বলছেন। যদি আমরা লিস্ট করি স্ক্যামে, আজকে আমাদের রেকর্ডিং শেষ হবে না, সন্ধে হয়ে যাবে। সারদা থেকে শুরু। কিন্তু একটা কথা বলি, আমি যে কিছু সপ্তাহের মধ্যে যে নতুন বাংলা আমরা দেখব, হুম। আমি বলবো আবার একটা নতুন সূর্যোদয় হবে। সেটা কি হবে? আমরা ওই দিকে দেখি, পশ্চিমবঙ্গের মানুষের জন্য, এটা আমি বিজেপি হয়ে শুধু বলছি হুম। না, বিজেপি এলো কি এলো না সেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য খুব জরুরি না। সব মানুষ তো পলিটিক্যাল না, হুম। আমরা কিছু, আমরা পলিটিক্যাল আছি, হুম। আমাদের এটা পলিটিক্যাল স্বার্থ আছে, হুম। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের জন্য এই সরকার যাওয়া শুধু দরকার না, একেবারে জরুরি। আর বিজেপি কেন, এখন তো আর কোনো বাঁচতে চাই বিকল্প, বিজেপি তাই। একেবারে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য বিজেপি। আর এটা কি করে হবে? দেখুন, আজকে এখানে চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিল্প নিয়ে আসতে হবে। হুম। বড় শিল্প নিয়ে এলে ছোট মাঝারি শিল্প নিজেতে আপনি আসে। আপ চলে একটা আসবে। ছোট কথা বলি, একটা শিল্প এলো, দেখতে দেখতে তো 10টা চা দোকান আসবে, একটা ওখানে কোনো ম্যাগজিন বিক্রি হবে, ছোট একটা রেস্টুরেন্ট খুলবে। সেসব তো চাকরি, হুম। ওটা তো ইনকাম হয়। কিন্তু যদি কিছু না হয় তো মরুভূমি। তো এখানে পশ্চিমবঙ্গের জন্য এটা। নেক্সট, শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে আমাদের তো টিচারদের নিয়োগে ওখানেও কেলেঙ্কারি। হুম। আচ্ছা, যে টাকা দিয়ে শিক্ষক হচ্ছে ও কি কি ছাত্রদের কি শিক্ষা বলবেন? গর্ব ছিল পশ্চিমবঙ্গের। ওই গর্ব শব্দ এখন নেই, হুম। ওটা ফেরত আনতে হবে। আপনারা কি প্ল্যান করছেন ভবিষ্যতের জন্য, 26-এর জন্য? হুম, বাংলার জন্য আপনাদের শিক্ষা বলুন, চাকরি বলুন, ইনভেস্টমেন্ট বলুন, আহ, আমি বিন্দু বিন্দুতে হ্যাঁ। বলি, শিল্প, শুধু শিল্প না, ব্যবসাও, হুম। তাতে চাকরি, শিক্ষার ক্ষেত্রে হুম। আমাদের রাজ্যে একটা আইআইএম আছে, একটা আইআইটি আছে, একটা এইমস আছে, এটা বাড়াতে হবে। চিকিৎসা, একটা সাধারণ মানুষ চিকিৎসা, চিকিৎসা একটা জিনিস, যখন কোনো রোগ হয়, একটা সাধারণ মানুষ, রাস্তার মানুষ কোথায় যাবে? এখন আমাদের কলকাতা শহরে যেটা 5টা হুম। মেন হুম। হাসপাতাল, হুম। ওখানে একেবারে ওভারফ্লো হচ্ছে কেন? কেন, ডিস্ট্রিক্টে কোনো জেলায় কিছু নেই। রেফারেল হসপিটাল তো নেই। হুম। রেফারেল হসপিটাল তো হয়ে গেছে কলকাতা। নর্থ বেঙ্গলে তো কিছুই নেই, ওখান থেকে পর্যন্ত এখানে আসতে হচ্ছে। মমতা ব্যানার্জি যখন এসেছিলেন না, বললেন আমি কলকাতাকে লন্ডন বানাবো। হুম। ওনার একটা ওই ব্রিটিশ ফিক্সেশন। হুম। ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশরা পুরো পশ্চিমবঙ্গ কলকাতা সেন্ট্রিক রেখেছিল, হুম। ঠিক? ইনি সেটাই করে রেখেছেন। কলকাতার বাইরে উত্তরবঙ্গকে তো কিছু ভুলে নেই। গেছেন, উত্তরবঙ্গকে তো ভুলে গেছেন, আর এখানে সবকিছু কলকাতা। তো শিক্ষা, চিকিৎসা, চিকিৎসার মানে প্রত্যেক জেলায়
জেলা হেডকোয়ার্টারে একটা রেফারেল হসপিটাল হওয়া দরকার। তাতে কি হবে যে একেবারে লাস্ট স্টেপে রেফারেল হসপিটাল কলকাতা হবে। এখন তো প্রথম রেফারেল হসপিটাল কলকাতা। একটা জিনিস চিন্তা করুন, বীরভূম, কুচবিহার, আলিপুরদুয়ার, আমি এক্সট্রিম জায়গার কথা বলছি। মানুষ যদি চিকিৎসার জন্য এখানে আসে, ওর ফ্যামিলি, যে আত্মীয় স্বজন, পেশেন্ট পার্টি যে আমরা বলি, কোথায় থাকে কেউ চিন্তা করেছে? রাস্তায়, ফুটপাতে, ওখানেও টাকা দিতে হয়। এটা প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা রেফারেল হসপিটাল হবে, যাতে লোককে এত দূর ট্রাভেল না করতে হয়। তারপর যেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে রেফারেল হসপিটাল হবে, সাব ডিভিশন হেডকোয়ার্টারে একটা ওখানে ছোট হাসপাতাল হবে। দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এটা আমি বলবো সব থেকে এসেনশিয়াল মানুষের জন্য। আর আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা এখানে, হ্যাঁ, ইচ্ছাকৃত সুযোগের জন্য বাইরে যেতে চায়, অফকোর্স যাও, না হলে তোমার এখানে সুযোগ পাওয়া উচিত। এমন না যে বাধ্য হয়ে যাচ্ছ, আজকে তো ইচ্ছে সেটাই, আছে যাচ্ছ। আজকে তো সেটাই, আজকে সেটাই। আজকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আজকে প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ বাইরে। আগে হতো পাড়ায় একজন হয়তো বাইরে থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন বাইরে থাকে, ইউএস থাকে, ইউকে থাকে, কি দিল্লিতে থাকে চাকরির জন্য। এখন সবাই বাইরে। এখন বরং বাড়িতে থাকাটাই একটা আলাদা ব্যাপার, ইউনিক ব্যাপার হয়ে গেছে। 50 বছর পশ্চিমবঙ্গ যে একেবারে পিছিয়ে চলে এসেছে, ওটাই আমাদের রিভার্স করে, উল্টো করে, যে পশ্চিমবঙ্গ ছিল আগে। একটা বলা হতো পশ্চিমবঙ্গ যেটা আজকে ভাবছে সেটা পুরো দেশ কাল পরশু ভাবে। আজকে তো উল্টো। একটা সময় অমিতাভ বচ্চন পর্যন্ত এখানে চাকরি করতে এসেছেন, আর এখন এখান থেকেই সব ওখানে। দাদা, আপনার কোনো ইমিডিয়েটলি এরকম 1 বছরের প্ল্যান, 3 বছরের প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান এরকম কিছু ধরে চলছেন কি, যে ইমিডিয়েট অ্যাটেনশন এইগুলো? আমি একটাই বলতে পারি, যেভাবে পার্টি প্ল্যান করছে, আমাদের যে টিম প্ল্যান করছে, এটা মানুষ দেখে বলবে হ্যাঁ সত্যি বাঁচতে চাই বিজেপি, তাই। দাদা, একটা কথা কেউ অনেকেই হয়তো জানে না যে আপনি পুরো পশ্চিমবঙ্গ ঘোরেন, জেলার কি অবস্থা? খুবই খারাপ। আজকে কলকাতার এই অবস্থা, যখন ইনি, এনার কেন্দ্রবিন্দু কলকাতা, হুম জেলা তো আর কি কি বলবেন। আজকে চারদিকে তোলাবাজি, জেলাও বঞ্চিত না, চাকরির সুযোগ কই, কিছু নেই। যেসব কথা বললাম, জেলা, জেলার মানুষ জাস্ট আছে। মানে দেখুন, এইভাবে মানুষ বলবে মানে আমরা কোথায় চলে গেছি। এটা তো ফ্যাক্ট, আমরা কোথায় চলে গেছি। 50 বছরে হুম পুরো রাজ্য, আজকে দেশ কোথায় এগিয়ে গেছে। আমাদের 2014 আগে হুম বিশ্বে আমাদের বলা হতো ভারতবর্ষকে হুম ফ্র্যাজাইল 5, মানে দুর্বল 5। এখন আমরা উপর থেকে চতুর্থ স্থানে, আর দেখতে দেখতে তৃতীয় স্থানে চলে আসবো। তো দেশ তো এখানে, হুম পশ্চিমবঙ্গ কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির যে অ্যাক্ট ইস্ট পলিসি, হুম তার একটা খুব মানে উনি চিন্তা করে এটা বলেছেন। হুম আজকে পূর্ব ভারতকে আমরা যত তুলি, যত উপরে নিয়ে যায়, পুরো দেশের জন্য ভালো, পশ্চিমবঙ্গের জন্য তো অবশ্যই ভালো। আর এখানে কিন্তু পশ্চিমবঙ্গের অবদান অনেক বেশি হবে। আর কে উপকৃত হবে? আমরা, পশ্চিমবঙ্গের মানুষ। দাদা, কোনো বার্তা আপনি দিতে চাইছেন পশ্চিমবঙ্গের মানুষকে নির্বাচনের আগে, যে এই এই কারণে আমরা বেটার, আমাদেরকে একটা সুযোগ দিন? দেখুন, একটা জিনিস অনেক লোক বলেছে, 25 বছর টানা কংগ্রেস ছিল, 34 বছর টানা সিপিএম ছিল, এখন 15 বছর হুম তৃণমূল।
হ্যাঁ, একদিকে দেখলে তো রইল শুধু বিজেপি, তার জন্য শুধু ভোট দেবেন না, এক্সপেরিমেন্টের জন্য ভোট দেবেন না। পুরো ভারতবর্ষে কি কি হয়েছে, বিজেপি কিভাবে দেশকে নিয়ে গেছে, কিভাবে সব প্রদেশকে নিয়ে গেছে, আপনি দেখুন, আপনি দেখুন। আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা ঠিক না কি আমরা এই পিছনে থেকে যাব। আমাদের এই, আর আমি এই 500 টাকা দেব, আমি এই 5,000 টাকা দেব, আমি 1,000 টাকা দেব। হ্যাঁ, দেখুন, এখন রাজ্য ওই জায়গায় চলে গেছে, আমাদেরও সাপোর্ট দিতে হবে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সাপোর্ট দিয়ে দিয়ে কিন্তু মানুষকে নিজে পায়ে দাঁড় করা, ভেন্টিলেটরে চলে যাচ্ছে, ভেন্টিলেটর থেকে বার করে আনতে হবে। শুধু বার করা না, ভেন্টিলেটর থেকে বেরিয়ে মানুষ একটা স্প্রিন্ট করবে, মানে পুরো স্বাস্থ্য ঠিক করে মানুষ যাতে নিজে ছোটে। খুবই ভালো থট। এটার জন্য এখন পশ্চিমবঙ্গে নিজে আমাদের স্বার্থে, বিজেপির জন্য না, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, যুবদের জন্য, যুবতীর জন্য বিজেপি দরকার। নিশ্চয়ই নিড অফ দ্য আওয়ার এখন। নিড অফ দ্য ডে, নিড অফ দ্য ইয়ার। ওকে দাদা, ধন্যবাদ। আপনার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনার সাথে আরো আড্ডা মারবো। ধন্যবাদ সবাইকে এপিসোডটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।